আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতির 16.1 ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এতদিন আমরা ফিজিক্সের 2-3টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তা সবাই বলে ভাইয়া একটা ম্যাথের একটা অধ্যায় নিয়ে। তা আজকে আমি নিয়ত করেছি যে আমি 16 অধ্যায়ের 16.1 নিয়ে আজকে আলোচনা করবো। আমরা আজকে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজ কত প্রকার, কি কি, কোন ত্রিভুজের কি সূত্র আছে, আবার ম্যাথগুলো যে বোর্ড বইয়ে যে ম্যাথগুলো আছে, যেগুলো বোর্ড টাইপের ম্যাথ, সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে। তো আজকে শুরু করি। ত্রিভুজ 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 কি, যে আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি, তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। যে ত্রিভুজ বিভিন্ন ধরনের হতে পারে। আমি জাস্ট তিনটে রেখা দ্বারা আবদ্ধ একটা চিত্র করলাম, তাই ত্রিভুজ। ত্রিভুজ এরকমও হতে পারে, জাস্ট তিনটে রেখা দ্বারা আবদ্ধ চিত্র হলেই তাকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজ, বিভিন্ন ত্রিভুজের নাম আছে। তার মধ্যে একটি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। কি, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণ মানে কি? মানে 90 ডিগ্রি। তার মানে আমরা বলতেই পারি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। চিত্রটা কিভাবে হবে, কিরকম হতে পারে? আট দিয়ে আঁকতেছি এইরকম। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, হচ্ছে 90 ডিগ্রি। নাম দিলাম এ বি সি। তাহলে ভাইয়া, যে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, সমকোণী ত্রিভুজের কিছু সূত্র আছে। এই সমকোণী ত্রিভুজ নিয়ে এই অধ্যায়ে আমরা অনেক ম্যাথ করব, তাই এর কিছু বেসিক আছে, এই বেসিকটা আগে ক্লিয়ার করে নিই। আচ্ছা, সমকোণী ত্রিভুজ, তার আগে একটা জিনিস, যে আমরা জানি সমকোণী ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণের মান তাহলে কত? সবসময় মনে রাখবা, একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি। ঠিক আছে? তা সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি হয় 90 ডিগ্রি, তাহলে আর কত থাকে? আরো থাকে 90 ডিগ্রি। এই দুটো কোণ মিল করে হবে 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজের টোটাল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আর একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় 90 ডিগ্রি, কারণ এই 90 ডিগ্রি হওয়ার কারণে এ সমকোণী ত্রিভুজ হয়েছে। তা আমি বলতেই পারি যে এই বি কোণ যোগ এ কোণ যোগ এই যে সি কোণ মিল করে কত হবে? 180 ডিগ্রি। তার মধ্যে আমরা দেখলামই যে সি কোণ 90 ডিগ্রি, তাই এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তার মানে এই দুইটার যোগফল হবে 90 ডিগ্রি। যেভাবে হোক, কোন ত্রিভুজ হয় হোক, ত্রিভুজের কোণের মানের সমষ্টি হবে 180 ডিগ্রি। ঠিক আছে? তা থাক এটা। আমরা এখন ত্রিভুজের বাহুগুলোর নাম জানবো। এই ত্রিভুজটা এখানে আঁকি। আচ্ছা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তা এই যে লম্ব বরাবর কে কিভাবে মনে রাখে জানি না, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে যে এই যে বাহুটা লম্বা ভাবে আছে, খারাপ ভাবে আছে, এটা মনে রাখার মতো করে বলতেছি যে লম্বা ভাবে আছে, তাই এটার নাম লম্ব। বা কোনো ক্ষেত্রে এটা উচ্চতা হিসেবে ইউজ হয়। ঠিক আছে? এই যে নাম দেই এ বি সি, এই বাহুটি কি? লম্ব বা উচ্চতা। আচ্ছা, আর এই যে বিসি বাহু যেটা আছে, এটা ভূমি, একদম মাটির সাথে লেগে আছে না? আমি এইভাবেই মনে রাখি আর কি, যে এটা নিচের সাথে আছে, ভূমি নিচের সাথে আছে, তাই এটার নাম ভূমি। কোণের বিপরীত দিকে একটা বাহু আছে না? বাহুটা একটু বড়, কোণের একদম বিপরীত দিকে, তাহলে এই বাহুটার নাম অলওয়েজ হবে ভাইয়া অতিভুজ। অতিভুজ। তাহলে ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এবি সমান লম্ব, বিসি সমান কি হবে? ভূমি, আর এসি সমান কি হবে? অতিভুজ। তা এই যে সমকোণী ত্রিভুজটা ক্যালকুলেশন করে পিথাগোরাস একটি সূত্র দিয়েছেন, যার সূত্রটা হচ্ছে যে অতিভুজ স্কয়ার
সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের শর্ত এটা যে কেমন, যে অতিভুজের বর্গ হবে লম্বের বর্গ যোগ ভূমির বর্গের সমান। ঠিক আছে, এটা কার উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তা সমকোণী ত্রিভুজ আমরা শিখলাম, সমকোণী ত্রিভুজের কোন বাহুটাকে কি বলে সেটাও আমরা জানলাম, সমকোণী ত্রিভুজ কেন নাম হয়েছে সেটাও জানলাম, তারপর সমকোণী ত্রিভুজের যে সূত্রটা আছে পিথাগোরাসের উপপাদ্যটা সেটাও আমরা শিখলাম। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি? ক্ষেত্রফলের সূত্রটা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, এখানে উচ্চতাটা কোনটা? এই যে লম্ব বা উচ্চতা একই, তারপর ভূমি কোনটা? এইটা। আর অতিভুজ এখানে লাগে না, ক্ষেত্রফল বাই করার ক্ষেত্রে অতিভুজ লাগে না। তা আমরা যদি ভূমিকে এ ধরি, আবার লম্ব বা উচ্চতাকে যদি আমরা বি ধরি, তাহলে সূত্রটা আমরা শর্টকাটে মুখস্থ করতে পারি, হাফ ভূমি কি হাফ গুণন এ, ভূমি কি এ গুণন উচ্চতাকে কি ধরছি বি, তাহলে হাফ এ বি। তাহলে অতিভুজের সূত্রফল ঠাডা মুখস্থ, অতিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা মানে কি হাফ এবি, হাফ এবি ঠাডা মুখস্থ, হাফ এবি। এ কি ভূমি, বি কি উচ্চতা, এ কি ভূমি, বি হচ্ছে উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজ অনেক সময় যদি বাহু বাই করতে বলে ক্ষেত্রফল দেওয়া থাকে, মনে করো ভূমি বাই করতে বলছে ক্ষেত্রফল দেওয়া আছে, তখন কি আমরা এই সূত্র ইউজ করব? কখনোই না, তখন আমরা ক্ষেত্রফলের সূত্র ইউজ করে আমরা এখান থেকে ভূমি বাই করব। আবার অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তখন ভূমি যদি বাই করতে বলে তখন আমরা কি বাই করব? এই সূত্র ইউজ করব। আমরা মানের উপর, আমাদের মানের উপর ডিপেন্ড করবে কোন সূত্র বসবে কোন সূত্র বসবে না। ঠিক আছে, যেই রকম মান আমরা সেই রকম সূত্র ইউজ করব। তবে এই সূত্রটা বেশিরভাগ এই সূত্রটা সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই ইউজ হয়। ঠিক আছে, কারণ আমরা সমকোণী ত্রিভুজেই অতিভুজ পাবো, লম্ব পাবো, ভূমি পাবো। ক্লিয়ার? আমাদের 2 নম্বরে যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। কি? যে ত্রিভুজটার 3টা বাহুই সমান হতে হবে তাকে সমবাহু ত্রিভুজ বলে। এই যে একটা চিত্র আঁকছি, যদিও হাতের আঁক সমান হয় নাই, ধরি এটাই 3টি বাহু সমান। ঠিক আছে, যে ত্রিভুজের 3টে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যদি বিসি বাহু হয় এ, তাহলে এসিও হবে এ, এবিও হবে এ, 3টা বাহুই সমান। এই ত্রিভুজটার নাম কি? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, আর সমবাহু ত্রিভুজ সম্পর্কে আর কোনো বোঝার কিছু নাই। এখন ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার। বাহু স্কয়ার, বাহুতে কি ধরছি? একটা বাহু এ, সব বাহু ধরছি কি এই একটা, যদি এ ধরি সবই তো এ হয়ে যাবে, কারণ সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বাহুই সমান, তাই এই। তাহলে সূত্রটা এক্সাক্ট কি সূত্র? যে √3/4 a স্কয়ার, ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। সূত্র মুখস্থ করলে পুরো অঙ্ক একদম সহজ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল বিষয়টা আসলে কি? আমরা যে ত্রিভুজটা আঁকছি, ত্রিভুজে যে জায়গাটা দখল করছে, এই যে ভিতরে যে অংশটা, এই অংশটাই আসলে হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এইটাই নির্ণয় করতে বলবে। অনেক অঙ্কে পার বাদে অঙ্ক ক্ষেত্রফল বাই করতে বলবে, অনেক অঙ্কে পার সহ ক্ষেত্রফল বাই করতে বলবে। এইগুলো আমরা সামনে করব। তা আসলে ক্ষেত্রফল আসলে কোন অংশটা? তার ভিতরের এই যে সম্পূর্ণ অংশটাই হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, আরেকটা জিনিস, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা আমরা সূত্র দিয়ে মুখস্থ করব না, পরিসীমা আমরা কমন সেন্স দিয়ে মুখস্থ করব। পরিসীমা আসলে যে আমি এটা একটা ত্রিভুজাকার, ধরো একটা ত্রিভুজাকার ঘর আঁকছি, কেমন ত্রিভুজাকার একটা ঘর আঁকছি দেয়াল দিয়ে। এখন আমি তিনটে দেয়াল যদি আমি খুলে দেই, খুলে আমি সমান করে, ধরো এই যে এবি দিয়ে দেয়ালটা বাহুটা, এটাকে আমি এইভাবে আঁকলাম। আবার বিসি দিয়ে বাহুটা, এটাকেও আমি এইভাবে দিলাম। তারপরে যে এসি যে বাহুটা, এটাকে আমি এইভাবে দিলাম। এখন আমি পুরো ত্রিভুজটাকে ধরো খুললাম, খুলে এইভাবে আঁকলাম। এটা একটা পুরো একটা বড় বাহু হয়ে গেল না? আসলে পরিসীমাটা এইরকমই, যে 3টা বাহুর যোগফল। পরিসীমা মানে কি? যে কোনো ত্রিভুজই হোক চতুর্ভুজই হোক, পরিসীমা বলতে বোঝায় যে বাহুগুলার যোগফল।
ঠিক আছে। তা এই যে পরিসীমা, এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে পাবো? আমরা ধরে নিয়েছি যে তিনটা বাহুই এ, তাহলে তিনটা বাহুর যোগফল মানে এ যোগ এ যোগ এ আসলে কি দাঁড়ায় 3a। ঠিক আছে, তাহলে পরিসীমা আমরা বুঝবো কি, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি 3a। সেটা অন্য ত্রিভুজের পরিসীমা অন্য ভিন্ন মান থাকলে তিনটেই ভিন্নভাবে আমরা যোগ করব, কিন্তু সমবাহু ত্রিভুজের পরিসীমা কি, যেহেতু তিনটাই এ, এই তিনটে বাহুর যোগফল। এখানে আমি লিখে দেই যে পরিসীমা আসলে তিনটি বাহুর যোগফল বা বাহুদ্বয়ের যোগফল, যেটা চতুর্ভুজে হোক বা ত্রিভুজে হোক, বাহুগুলোর যোগফল। ঠিক আছে, অনেক সময় আমাদের পরিসীমা দেয়া থাকে বাহু বাইর করতে বলে, বা পরিসীমা দেওয়া থাকে ক্ষেত্রফল বাইর করতে বলে। পরিসীমা আছে, ক্ষেত্রফল কিভাবে বাইর করব? ক্ষেত্রফলে আমার বাহু লাগবে, পরিসীমা থেকে আমি বাহু বাইর করে নেব, বাহু এখানে বসাবো, ক্ষেত্রফল বাইর করব। এই কোয়ালিটির অঙ্ক এখানেই আছে। ঠিক আছে, সেটা আমরা যখন ম্যাথ করব তখনই করব। আরেকবার, যে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এই চিত্র, ক্ষেত্রফল কি ছাড়া মুখস্থ, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার, এ কি বাহু। ঠিক আছে, পরিসীমা কি তিনটে বাহুর যোগফল, তিনটা বাহুই সমান 3, পরিসীমা কি 3 সমবাহু ত্রিভুজ। এগুলো আমি যা বলতেছি সব সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের পরিসীমা 3। ঠিক আছে, আমাদের 3 নম্বরের যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এর নামেই একটা বোঝা যায় যে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু মানে দুইটি বাহু, দ্বিবাহু মানে দুইটি বাহু। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্রটা এক্সাক্ট এইরকম যে দুইটা বাহু পরস্পর সমান, দুইটা বাহু সমান কিন্তু একটা বাহু থাকবে ভিন্ন, তাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। মানে যদি এটা হয় এ, তাহলে এটাও হবে এ, আর বাকি যেটা হবে এটা হচ্ছে ডিফারেন্ট বি, ভূমিটা ডিফারেন্ট, দুইটা বাহু সমান। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা। আর পরিসীমা বলতে আমরা কি বুঝবো? পরিসীমা বলতে আমরা একটু আগেই শিখেছি যে তিনটা বাহুর যোগফল। ঠিক আছে, তাহলে এখানে পরিসীমা বিষয়টা কি বোঝাবে? তিনটা বাহুর যোগফল। তিনটা বাহুর এখানে কি কি আছে? a আছে, আরেকটা a আছে, আরেকটা কি আছে? b আছে। তার মানে এখানে কি হয়? 2a লেখা যায়, 2a প্লাস b। এটা হচ্ছে পরিসীমা। এরকম কোনো সূত্র বইয়ে নাই, এরকম কোনো সূত্র বইয়ে নাই, কিন্তু আমরা জানি যে পরিসীমা বলতে তিনটা বাহুর যোগফল। এখানে যেহেতু দুইটা বাহু a আর একটা বাহু b, তার আমরা এইভাবেই লিখতে পারি 2a প্লাস b। আমি এইভাবে অঙ্ক করতে পারবো। ঠিক আছে, তা আরেকবার, যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ক্ষেত্রফল কি? b/4 √4a স্কয়ার b স্কয়ার। b কি? ভূমি, a হচ্ছে সমান সমান দুই বাহু। অঙ্কে বলা থাকবে সমান সমান দুই বাহুর দৈর্ঘ্য এই বাহু ওই বাহুর এত অংশ, এরকম করে বলা থাকে। সমান সমান বাহু বলতে এক্সাক্ট বোঝায় এই a, আর ভূমি হচ্ছে b। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। পরিসীমা কি? তিনটা বাহুর যোগফল a মানে a যোগ b মানে 2a প্লাস b। শেষ। এবার আমরা একটা সূত্র করব, সেই সূত্রটা নিয়ে লিখব। এটা বইয়ের মতো অনেক ক্যালকুলেশন করে দেওয়া আছে, তাই সূত্রটা আমরা অত ক্যালকুলেশন দেখতে যাব না, একটা শর্টকাট টেকনিকে করব। যে ত্রিভুজটা এইরকম দেওয়া আছে, এইরকম দেওয়া আছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। এর মধ্য বরাবর একটা লম্ব আঁকি d, যার মান h। এই পুরোটা ধরলাম a। ঠিক আছে, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। এখন আমার কোনো ক্ষেত্রে এই কোণ বের করতে বলবে, c কোণ, কোনো ক্ষেত্রে এইটা বের করতে বলবে, b কোণ, কোনোবার এইটা বের করতে বলবে, বিভিন্ন কোণ বের করতে বলবে। ওখানে সূত্র আছে, c কোণ বের করতে গেলে a/bc, এরকম অনেক সূত্র আছে। তা আমরা এত কিছুতে যাব না, আমরা জাস্ট একটাই সূত্র শিখবো, সেই সূত্র দিয়ে আমরা যে কোনো কোণের মান বের করব। ঠিক আছে, তা আমরা মনে রাখবো যে কোনো কোণ, যে কোনো কোণ, যে কোনো কোণ সমান থিটা। আমরা যে কোনো কোণ দিয়েই ধরবো থিটা কোণ। ঠিক আছে, আচ্ছা। দুইটা বাহু থাকবে, দুইটি বাহুকে আমরা কি দ্বারা হিসাব করবো? একটা a, একটা b। দুইটি বাহু, একটি হচ্ছে কি, একটি হচ্ছে a আর অপরটি কি b।
বইও এইভাবে দেয়া নেই, বইয়ে কোনো জায়গায় এইভাবে পাবা না। আমি এটা শর্টকাট যেভাবে আমি অঙ্ক করতে পারি, শর্টকাট যে কোনো কোণ আমাকে বাই করতে বলবো, কি বুঝবো, ঠিক আছে। তার মধ্যে দুইটা বাহু দেওয়া থাকবে, একটা এটা হচ্ছে এ ধরবো, অপরটি ধরবো কি বি, ঠিক আছে। এখন কোণের মান, কিন্তু এই কোণের মান বাই করতে গেলে ক্ষেত্রফল লাগবে, ঠিক আছে। তখন আমি ক্ষেত্রফলের সূত্র হিসেবে পুরো সূত্র সবকিছু ক্যালকুলেশন করে একটা শর্টকাট সূত্র বানাবো। সেই সূত্রটা কি বানাইতে পারি আমরা, ক্ষেত্রফল সমান আমি লিখবো হাফ এ বি সাইন থিটা, ঠিক আছে। এই সূত্রটার উপর ডিপেন্ড করে যদি আমাকে কোণ বাইর করতে বলে তাহলে আমরা সেটা বাইর করতে পারি। তখন আমার অবশ্যই ক্ষেত্রফল দিতে হবে, ক্ষেত্রফল দেয়াই থাকবে, এটা নিয়ে কোনো প্যারা নেই। একটা কোণ, একটা বাহু হচ্ছে এ, অপর বাহুটা হচ্ছে বি, থিটা সাইন থিটা, যে কোনো কোণই আমাকে বাইর করতে হবে। সি কোণ বাইর করতে বলুক, বি কোণ বাইর করতে বলুক, এ কোণ বাইর করতে বলুক, থিটা বাইর করুক, ওটাই হচ্ছে ওই কোণের মান। ক্লিয়ার? এইটুকুই। আমরা এই প্রত্যেকটা সূত্র নিয়ে আমরা বিভিন্ন ম্যাথ আছে, ওইখানে বোর্ড বইয়ের ম্যাথ আছে, এই বোর্ড বইয়ের ম্যাথগুলো যখন আমরা করব তখন আমরা বোর্ড প্রশ্নের ম্যাথগুলো করতে পারবো, ঠিক আছে। তা এই সূত্র নেক্সট আমাদের লাস্ট সূত্র 16.1 যে ত্রিভুজের যদি তিন বাহু দেয়া থাকে, তিনটা বাহুই দেয়া আছে, তবে তিনটা বাহু ডিফারেন্ট। ধরো ত্রিভুজটা এইরকম, তিনটা বাহুর মানে ডিফারেন্ট, এটা যদি হয় এ, এটা বি, এটা সি, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান ভিন্ন। তা এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি হবে? এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এটা অনেক ক্যালকুলেশনের পর আসছে ক্ষেত্রফলের সূত্রটা, আমার ক্যালকুলেশন দেখে আমার কোনো লাভ নেই, আমি জাস্ট সূত্র মনে রাখবো এবং অঙ্কর টাইপ বুঝবো, অঙ্ক করে দেবো, শেষ। সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? যে তিনটা বাহুর মান যদি ভিন্ন দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটাই হচ্ছে সূত্র। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে বুঝলাম তিনটা বাহুর মান ভিন্ন, এ বি সি তিনটা বাহু ভিন্ন, কিন্তু এখানে এসটা কি? এসটা হুদাই কই থেকে আসলো? এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে এস, ঠিক আছে। এর সূত্র আছে, এস নির্ণয় করার সূত্র আছে কি, যে এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এস যদি হয় অর্ধ পরিসীমা, আমি অর্ধ পরিসীমাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা টোটাল কি হয়ে যায়? পরিসীমা। আর আমরা পরিসীমা মানে কি বুঝি? তিনটা বাহুর যোগফল। ধরো এখানে ছিল 2s, এই 2টা ধরো এখানে গুণাকার ছিল, ধরো না 2টা এখানে গুণাকারই ছিল, তাই 2s অর্ধ পরিসীমা সমান অর্ধ পরিসীমাকে 2 দ্বারা গুণ করে এটা হয়েছিল পরিসীমা, আর এখানে তিনটা বাহুর যোগফল, ঠিক আছে। সূত্র সহজ করে বানানোর ক্ষেত্রে, বানানোর জন্য এটা লেখা যে s ইকুয়াল a প্লাস b প্লাস c বাই 2, সহজ। তা আমরা এই যে সূত্রগুলো পড়লাম, এক নজরে সূত্রগুলো একটু দেখে নেই, এরপরে আমরা ম্যাথ শুরু করব। সূত্রগুলো কি কি? যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, আর ক্ষেত্রফল সেই সূত্র কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ এ। এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে ইউজ হবে? একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী, ঠিক আছে। তারপরে 3 নম্বর যে সূত্রটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। কোন ত্রিভুজ কাকে বললে আমরা সব একটু আগে পড়ে আসছি, এটা এখন আর বলবো না। 5 নম্বর যে হচ্ছে তিনটি বাহুর মান যদি দেয়া থাকে তাহলে সূত্রটা, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এসটা কি? অর্ধ পরিসীমা। এস এর সূত্র কি? যে তিনটা বাহু যোগ করব তারপরে 2 দ্বারা ভাগ করব, শেষ, ঠিক আছে। আরেকটা, যদি কোণের মান বের করতে বলে তখন যদি ক্ষেত্রফল থাকে তাহলে আমি সূত্র বের করব হাফ এবি সাইন থিটা। আবার কোণেরও মান দেওয়া আছে, বাহু দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, তখন আবার ক্ষেত্রফল বাই করতে বলছে, তো আমরা এই সূত্র। এক কথা, এইরকম যদি কোনো ডাটা থাকে যে কোণ বাই করতে বলছে, ক্ষেত্রফল আছে, বাহু আছে, আমরা বাই করতে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। বইয়ে কিন্তু এরকম কোনো এটা সূত্র নাই, বইয়ে হাফ এ বি, হাফ বিসি সাইন এ, মানে এরকম তিনটাই সূত্র আছে, আমরা তিনটাই সূত্র সমন্বয় করে একটা সূত্র লিখেছি, এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। ক্লিয়ার? এখন আমরা বোর্ড বইয়ে কিছু ম্যাথ করব, সেটা হচ্ছে যে বোর্ড বইয়ের 1 নম্বরে যে ম্যাথটা আছে 16.1 এর, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করে। মানে একটা সমকোণী ত্রিভুজ, কি ত্রিভুজ? সমকোণী,
যখনই ত্রিভুজের নাম পাবো আমরা, অনেক সময় নাম দেওয়া থাকে না, যদি নাম দেওয়া থাকে তাহলে আমরা তখনই মাথায় নেব যে এটা সমকোণী ত্রিভুজ, আর তখন এর সূত্রগুলো আমরা মাথায় নিয়ে আসবো। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের দেওয়া আছে অতিভুজ 25 মিটার, একটা ডাটা দেওয়া আছে। এর অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 3/4 অংশ। মানে আমরা আগে ত্রিভুজটা আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, কি দেওয়া আছে? অতিভুজ 25 মিটার, অতিভুজ 25 মিটার। আচ্ছা, এর অপর দুইটা বাহু, মানে একটা যদি হয় 25 আর দুইটা বাহু বাকি আছে, এই বাহুদ্বয়ের একটি বাহু, একটা বাহু অপরটি 3/4 অংশ। একটাকে যদি আমরা ধরি x, তাহলে অপরটা হবে এই x এর 3/4 অংশ। আমরা ধরলাম লম্ব, ধরলাম x, তাহলে আর একটা যে বাহু হবে, একটি বাহু অপরটি 3/4 অংশ, মানে এই বাহুটা হবে এই x বাহুটার 3/4 অংশ। ঠিক আছে, তা আমরা এটা করি এখন, এটা অঙ্কের মাধ্যমে আমরা প্রমাণ করব। আমাদের জাস্ট একটাই ডাটা দেওয়া আছে, আর একটা আংশিক ডাটা দেওয়া আছে। অতিভুজ দেওয়া আছে 25 মিটার, আর শুধু বলে দিছে একটি বাহু অপরটি 3/4 অংশ। আচ্ছা, অঙ্কটা আমরা শুরু করি। তা কি করা যায়? প্রথমে কি দেওয়া আছে? দেওয়া আছে, কি দেওয়া আছে? অতিভুজ 25 মিটার। আর কি বলা আছে? আর কিছু দেওয়া নাই, ডিরেক্ট দেওয়া নাই, শুধু বলে দিছে যে একটি বাহু অপরটি 3/4 অংশ। আচ্ছা, সেটা আমরা ধরে নেই একটি বাহু x, একটি বাহু x ধরলাম আমরা, লম্ব x, তাহলে অপর বাহুটা হবে x এর, তাহলে অপর বাহুটা হবে এই মানে একটি অপরটি x এর 3/4 অংশ। ঠিক আছে, তো এটা তো কোনো মান হইল না, সবসময় মাথায় রাখবা x এর মানে কি? এর মানে গুণ 3/4, মানে কি হলো 3x/4। ধরো এটা 3x/, তাহলে আমাদের এটা তো কোনো মান না, কারণ আমাকে বাই করতে বলছে যে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো, এই দুইটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এটা আমরা এখন নির্ণয় করব। আচ্ছা, তা আমরা এখানে তো কোনো ক্ষেত্রফল চাই নাই বা ক্ষেত্রফল দেওয়াও নেই, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করতে পারবো না। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের আরো একটা সূত্র শিখছি, সেটা কি? পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেই সূত্র ইউজ করে আমরা অঙ্কটা করব। তাই সূত্রটা কি? সূত্রটা অতিভুজ স্কয়ার লিখি, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখান থেকে আমরা মান বাই করব। তা অতিভুজ কত? অতিভুজ 25 স্কয়ার সমান লম্ব কত? কি ধরছি আমরা? x স্কয়ার যোগ ভূমি কি ধরছি আমরা? 3x/4 তার উপর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন এটা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যদি x এর মান বাই করতে পারি, তাহলে আমরা একটা বাহু পাবো, সেই x এর মান এখানে বসাই দিয়ে আমরা অপর বাহুটাও পাবো। তা আমাদের দরকার x এর মান, তা আমরা এই সূত্রটাই বসাইলাম অতিভুজ। কেন এই সূত্র বসাইলাম? কারণ এখানে কোনো ক্ষেত্রফলের কোনো কথাই বলা হয়নি, আর ত্রিভুজও বলছে সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা অন্য কোনো ত্রিভুজে তো চাইতেই পারবো না। ঠিক আছে, তা এটা এখন আমরা ক্যালকুলেশন করি যে 25 এর উপর স্কয়ার দিলে কত হয়? 25 এর উপর স্কয়ার দিলে 625, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, এই স্কয়ারটা পুরোটাই উপর আছে, 3 এর উপর স্কয়ার দিলে 9, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, 4 এর উপর স্কয়ার দিলে 16। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি থাকে? এইদিকে 625 সমান x এর উপর স্কয়ার আছে। আচ্ছা, এটাকে কি করা যায়? আমাদের তরকারি x এর মান বাই করা, কি করা যায়? এটা আমরা লসাগু করব। তা লসাগু করা কি? প্রথমে আমরা মনে মনে ধরবো, এর নিচে মনে মনে আমরা কি ধরবো? 1 আছে। লসাগু সবসময় কি হরের হয় না লবের হয়? সবসময় হরের হয়। তা এর নিচে লসাগু কত হবে? 16, আর একটা লসাগু কত হবে? 16। আচ্ছা, এখন লসাগু করার পর কাজটা কি? প্রথমে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, যে ভাগফলটা বাইর হবে সেই ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়।
তার প্রথমে আমরা এই রাশিটা নিয়ে কাজ করবো, এই পদটা নিয়ে কাজ করবো। হর 1 দ্বারা আমরা 16কে যদি ভাগ করি হবে কত? 16। যে ভাগফলটা বাইর হলো 16, এটাকে তারা উপরেরটাই গুণ করবো এক্স স্কোয়ার। তাহলে 16 এক্স স্কোয়ার, মাঝে কি আছে? প্লাস প্লাস। আবার কি এই রাশি নিয়ে এই পদ নিয়ে কাজ করবো। এবার 16 আছে, 16কে ভাগ করলে কত বেরোবে? 1। কে 1 দ্বারা আবার কি 9x স্কোয়ার কে গুণ করলে হবে কত? 9x স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এইটা এই 16টা এদিকে ভাগাকারে আছে, এদিকে নিয়ে এসে কি করবো? গুণ করব। গুণন 16। তারপরে x স্কোয়ার এখানে আছে 16টা, এখানে আছে 9টা, টোটাল কয়টা হয়? 25x স্কোয়ার। তা আমরা ক্যালকুলেশনটা ভাঙিয়ে করা যাইতো, আমরা শর্টকাটে করি। তাই এখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায়, আচ্ছা 25টা এখানে গুণ আকারে আছে, এদিকে নিয়ে এসে ভাগ করে দেই, ভাগ 25 সমান x স্কোয়ার। স্কোয়ার এদিকে আসলে রুট হয়, সবগুলোর উপরে রুট, আমি সিঙ্গেল করে দিই, রুট 625 যোগ রুট 16 যোগ ভাগ রুট 25 সমান x। অতএব x ইকুয়াল এখানে দাঁড়ায়, ক্যালকুলেশন করলে দাঁড়ায় 625 কে রুট করলে কত হবে? 5। এটা যোগ কেন, সরি এটা গুণ। 625 কে রুট করলে কত হবে? 25 গুণ 16 কে রুট করলে কত হবে? 4। 25 কে রুট করলে কত হবে? 5। অতএব x ইকুয়াল এই 5 এই 25 কাটা কত হয় এখানে? 4 5 করি, 4 4 16। ঠিক আছে, তাহলে x এর মান আমরা কত পেলাম? 16। তাহলে একটি বাহু আমরা কত পেলাম? 16 মিটার। এখন বলছে যে অপরটির 3/4 অংশ, তাহলে অপর বাহু ভূমির কত হবে? x এর মান এখানেই বসিয়ে দিয়ে দেখি, এখানেই আমরা বসাই 3, কারণ x এর মান কত? 16 ভাগ কত? 4। এই 4 এই 16 কাটা কত হয়? 4 3 4 12। তাহলে ভূমি আমরা কত পেলাম? 12। এটা কত পেলাম? 16। তিনটা বাহুই আমরা পেয়ে গেছি। তখন এখন আমরা সূত্রে কি শেষে কি লিখবো? যে একটি বাহু মান x, দড়িলম্ব মান x 16 মিটার এবং ভূমি হবে 12 মিটার। ক্লিয়ার? আমাদের বোর্ড বইয়ের দ্বিতীয় যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? অঙ্কটা সবকিছু ইনডিরেক্ট অঙ্ক, আমরা এটা অঙ্ক ব্যয় করব। আচ্ছা আগে করি যে 20 মিটার লম্বা একটা মই, এটা একটা ডাটা। একটা মই 20 মিটার লম্বা দেয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটা দেয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটার দৈর্ঘ্য কত? 20 মিটার। আচ্ছা এখন কি বলছে? মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত নিচে নামবে? আমি ধরি এই মইটির গোড়া আমি x মিটার সরালে মইটি দেয়াল থেকে 4 মিটার নিচে নামবে। ঠিক আছে, এখানে একটা মই দাঁড় করানো আছে আর এখানে একটা মই দাঁড় করানো আছে। আমি যদি এই গোড়াটা সরাই তাহলে উপরের প্রান্তটা নিচে নামবে না? তো সেম কাজ এখানে হচ্ছে যে একটা মই প্রথমে একটা দেয়ালের সাথে খাড়াভাবে ছিল, আমি গোড়াটা সরাইলাম, তা এই যে উপরের প্রান্তটা এটা অবশ্যই নিচে নামবে। ওরা এটা বলেই দিছে যে উপরের প্রান্তটা 4 মিটার নিচে। আচ্ছা প্রথমে এটা কি ছিল? এটা প্রথমে ছিল মই, খাড়াভাবে ছিল, যার দৈর্ঘ্য ছিল 20 মিটার। এখন এটা 4 মিটার নামছে, তাহলে এই লম্বর দৈর্ঘ্যটা এটা 4 মিটার কমবে না? তাহলে এটা হয়ে যাবে কত? 16 মিটার। ঠিক আছে, তারপরে এটা তো মই ছিল 20 মিটার, বলছে 20 মিটার লম্বা একটা মই, মই দৈর্ঘ্য 20 মিটার। আমি গোড়া সরাইলাম, মইটাই তো সরলো, তাহলে এটা আসলে মইয়ের দৈর্ঘ্য না? তো এইটাই এক্সাক্ট অতিভুজ হিসেবে হয়ে গেছে যে এটাই অতিভুজ 20 মিটার। তাহলে আমি এটা কতটুকু নামছে? 4 মিটার। তাহলে এক্সাক্ট আমি লম্বটাও পেলাম 16 মিটার, আমি অতিভুজটাও পেলাম 20 মিটার। বলছে গোড়া থেকে মইটি কত মিটার সরালে, মানে কতটুকু সরালে উপরের প্রান্ত 4 মিটার না, ধরি x মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিতে হবে। তাই x, এই xটাই আসলে ভূমি। আর একটা দেয়ালের সাথে একটা মই যখন খাড়াভাবে থাকে অবশ্যই সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। যখন আমি সরালাম তখন এটা এইদিকে সরে গেল, এটা এইদিকে নিচে নামলো, তা অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে।
তাই আমরা একটা সমকোণী ত্রিভুজের সূত্র ইউজ করে, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে আমরা এই ভূমিটা বের করতে পারবো। ঠিক আছে, তা আমরা বাই করি যে লিখি যে এক্সাক্ট কোনোভাবে দেয়া নেই, আমরা কিন্তু এটা ধরে নিলাম, সবকিছু বাইর করে নিলাম। ওই তো আমরা এই ধরে নিছি যে x মিটার সরালে এটা 20 মিটার 4 মিটার নিচে নামে, তাহলে 4 মিটার নিচে নামলে লম্বটা এক্সাক্ট হয়ে যায় 20 - 4 = 16 মিটার। অতিভুজ যেহেতু মইয়ের দৈর্ঘ্য, মইটাই আমি সরাইলাম, মইয়ের দৈর্ঘ্য এটা অতিভুজ 20 মিটার, তাহলে আমার ভূমিটাই বাইর করতে বলছে। এখন ভূমি বাইর করার সূত্র কি আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। আচ্ছা, এখানে আগে লিখি যে দেওয়া আছে অতিভুজ কত, অতিভুজ 20 মিটার, এটাই মই। এটা আমি গোড়া আমি সরাইছি, 4 মিটার নিচে নামছে, অবশ্যই মইটা এইভাবে থাকবে, তা মইয়ের দৈর্ঘ্য এটা অতিভুজ আকারে থাকবে, তাই এটাই 20 মিটার। আচ্ছা, তারপরে আসলো লম্ব কত, প্রথমে দেয়ালও ছিল 20 মিটার, 20 মিটার লম্ব, 20 মিটার লম্বা হবে ছিল, মইটাও ছিল, এবং এটা 4 মিটার সরছে, এটা হয়ে গেছে 16 মিটার, তাহলে লম্ব হবে 16 মিটার। ভূমি আমাকে বাইর করতে বলছে, ভূমি ইকুয়াল অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি বাইর করার সূত্র কি, আমরা কোন সূত্র ইউজ করব, অতিভুজ পিথাগোরাসের সূত্র ইউজ করব। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ কত এখানে 20 মিটার, তার মানে 20 স্কয়ার, লম্ব কত 20 - 4 16 স্কয়ার, যোগ ভূমি বাইর করব, ভূমিকে আমরা x ধরছি, x স্কয়ার। তাহলে 20 এর উপর স্কয়ার দিলে কত হয় 400, 16 এর উপর স্কয়ার দিলে হয় 256 যোগ x স্কয়ার। আচ্ছা, 256 এখানে যোগ আকারে আছে, এইদিকে আসলে সেটা কত হবে 400 - 256 সমান x স্কয়ার। অতএব x ইকুয়াল কত দাঁড়ায় 400 - 256, x স্কয়ারের দিকে গেলে রুট ওভার, এটা বিয়োগ করলে হবে 144। অতএব x ইকুয়াল 12 মিটার। ঠিক আছে, তাহলে আমরা মইটির গুড়া দেওয়াল থেকে 12 মিটার সরালে মইটির উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। ঠিক আছে, অঙ্কটা আরেকবার রিভাইজ করি যে আমাদের 20 মিটার লম্বা একটা মই দিয়ে আছে, সেটা দেওয়ালের সাথে খারাপ ভাবে আছে। ঠিক আছে, প্রথম অবস্থায় 20 মিটার ছিল। আচ্ছা, মইটির গুড়া দেওয়াল থেকে ওরা বাইর করতে বলছে যে মইটির গুড়া দেওয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। আমি ধরি x মিটার সরালে 4 মিটার নিচে নামবে, তাহলে এটা যদি আমি সরাই নিচে নামি, তাহলে মইটা অবশ্যই আর খারাপ ভাবে থাকবে না, সেটা অতিভুজ আকারে এইভাবে থাকবে। আর মইয়ের দৈর্ঘ্য 20 মিটার, তাহলে অতিভুজও হবে কত 20 মিটার। এটা যেহেতু 4 মিটার নিচে নামছে, তাই এটা হচ্ছে 20 - 4 মানে 16 মিটার। আর আমি ধরে নিছি x মিটার সরালে, তাই এটা x। এখন আমি জানি যে আমার অতিভুজ আছে, লম্ব আছে, আমি ভূমি বাইর করার সূত্র কি অতিভুজ স্কয়ার, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই সূত্রে ক্যালকুলেশন করে x ইকুয়াল 12 মিটার। ঠিক আছে, আমাদের বইয়ের বোর্ড বইয়ের 5 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজ, কি ত্রিভুজ সমবাহু, যখনই সমবাহু ত্রিভুজ যখনই নাম দেওয়া থাকবে তখনই আমরা ওই ত্রিভুজের যে সূত্রগুলো আছে তখনই ওই সূত্রগুলো মাথায় নিয়ে আসবো। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ডাটা হচ্ছে 2 মিটার বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। এখন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো অঙ্কটা একটু কঠিন মনে হচ্ছে, আসলে অঙ্কটা কঠিন না, এর কোয়ালিটির অঙ্কগুলোই আসে, ওটা এইগুলোই আসে, আমরা একটা সহজ পদ্ধতিতে করব। আচ্ছা, আগে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। কি ত্রিভুজ সমবাহু, মানে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যার প্রত্যেকটা বাহুই সমান। আচ্ছা, তো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। আচ্ছা, প্রথম অবস্থা আমি 2 মিটার বাড়াবো না, প্রথম অবস্থায় ধরে নেই বাহুর দৈর্ঘ্য a, এটা a হলে এটাও a, এটাও a, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেক বাহুই সমান। ঠিক আছে, বাড়ালে ক্ষেত্রফল 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য
নির্ণয় করো। আচ্ছা, এখন আমি কি করব, যে প্রথম অবস্থায় ধরি ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এ ধরি। এখন আমি 2 মিটার বাড়াইনি, আমি প্রথম অবস্থা ধরে নেই যে বাহুর দৈর্ঘ্য কত, এ মিটার ধরি, এটা আমার ধরে নেওয়া। তাহলে এখন ক্ষেত্রফল তাহলে কত হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4, বাহু কত ধরছি এ স্কয়ার। ঠিক আছে, এটা আমি 2 মিটার না বাড়িয়ে, এখন আমি 2 মিটার বাড়াবো। 2 মিটার যদি বাড়াই, প্রত্যেক বাহুই যদি 2 মিটার করে বাড়াই, এইখানে 2 মিটার বাড়াইলাম, এই দিকেও 2 মিটার বাড়াইলাম, এই দিকেও 2 মিটার বাড়াইলাম, মানে এই যে বাহুটা ছিল এর সাথে আমি 2 মিটার বাড়াইছি, বাড়াইলে কি হয়, যোগ হয়। তাহলে বাহুটা এক্সাক্ট হয়ে গেল a+2, তাহলে এখানেও হয়ে গেল a+2, এখানেও হয়ে গেল a+2। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা ক্ষেত্রফল বাই করব, যে 2 মিটার বাড়ালে এখন বাহুর দৈর্ঘ্য কত? এখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+2 মিটার। এখন ক্ষেত্রফল কত হবে? এখন ক্ষেত্রফল হবে, আমরা জানি √3/4, এবার বাহু কত, a+2, মানে সূত্র হবে কি a+2 হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের বাই করতে বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা প্রথমে 2 মিটার না বাড়িয়ে একটা ক্ষেত্রফল ধরছি, আবার 2 মিটার বাড়ানোর পর একটা ক্ষেত্রফল আমরা পাইছি। এখন এখানে একটা ডাটা দেওয়া আছে যে যদি 2 মিটার করে আমরা বাহুর দৈর্ঘ্যটা বাড়াই, তাহলে ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়, হয় না, বলে নাই যে 6√3 হয়, বলেছে যে 6√3 বর্গমিটার বেড়ে যায়, মানে ওইটুকু জাস্ট বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা জানি একটা ছিল জমির দৈর্ঘ্য ধরো ছিল 10 মিটার, এখন আমি 2 মিটার করে যদি দুই দিকে বাড়াই, একটা জমির ধরো ক্ষেত্রফল ছিল 10 বর্গমিটার, এখন আমি যদি প্রত্যেক দিকে 2 মিটার করে বাড়াই, তাহলে ক্ষেত্রফলটা হয়ে যায় ধরো 20 বর্গমিটার। তাহলে এখন আমি কি বাই করব? এখন আমাকে যদি বাহুর দৈর্ঘ্য বাই করতে বলে, আমি কিভাবে বাই করব? 2 মিটার বাড়ানোর পর যে দৈর্ঘ্যটা আছে 20 মিটার, তারপরে আগে যে দৈর্ঘ্য ক্ষেত্রফলটা ছিল 10 মিটার, বড়টার থেকে যখন আমি ছোটটা বাদ দিব, যতটুকু বাড়বে সেটাই তো আমি পাবো। তাই এখানে আবার এইটাই দেওয়া আছে যে বড় যাই থাক ছোট যাই থাক, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যে মানটা থাকবে, যেটুকু বাড়বে সেটাই ওরা দিয়ে দিছে। ঠিক আছে, যে প্রথমে ছিল a মিটার, পরে হয়েছে a+2 মিটার, তাহলে এখন ক্ষেত্রফল বেড়ে যাবে কত মিটার, 6√3 বর্গমিটার। তাহলে এইরকম অঙ্কের ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবা যে যেটা বড় সেটাকে আমি সামনে নিব, যেটা ছোট সেটাকে আমি বিয়োগ করব, করার পর যেটা মান থাকবে সেটা এখানে দেয়াই থাকে। ঠিক আছে, বোর্ড কোশ্চেন গুলোর মধ্যে এইভাবেই দেয়া থাকে। আচ্ছা, তা এখন দেখো তো প্রশ্ন মতে, এখন আমরা প্রশ্ন মতে আমার বড় ক্ষেত্রফল কোনটা? 2 মিটার বাড়ানোর পর তো স্পেসটা বড় হয়ে গেছে, তাহলে বড় ক্ষেত্রফল এইটা, তাহলে আমরা এটাই নিব আগে, √3/4 a+2 হোল স্কয়ার, বড় ক্ষেত্রফল। তারপর আমরা কি করব, বিয়োগ করব ছোট ক্ষেত্রফল। 2 মিটার না বাড়ানোর আগে যখন a ছিল দৈর্ঘ্যটা, তখন আমি এটা বিয়োগ করব, কি ছিল √3/4 a স্কয়ার। আচ্ছা, বড়টা থেকে ছোটটা বাদ দিলে যেটুকু বাদ ছিল সেটাই তো পাওয়া যাবে, তাই না? সেটাই ওরা আবার দিয়ে দিছে 6√3। এখান থেকে ক্যালকুলেশন করে আমি যদি এর মানটা পাই, এটাই তো হচ্ছে বাহু, আর আমাকে তো ওই বাহুর দৈর্ঘ্যটাই নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এই এর মান নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এখান থেকে কি করা যায়? এখানেও আছে √3/4, এখানেও আছে √3/4, তাহলে আমরা √3/4 কমন নিব, √3/4 কমন নিলাম, তাহলে এই রাশিটা কি থাকে, a+2 হোল স্কয়ার থাকে, a+2 হোল স্কয়ার মাইনাস এই বলে আর কি থাকে, √3/4 কমন নিছি, তাহলে থাকে a স্কয়ার, এখানে আছে 6√3। আচ্ছা, এখন কি করা যায়? এখন এই 4টা এখানে ভাগ আকারে আছে, এখানে 6√3 এর সাথে সেটা কি হবে, গুণ হবে। ঠিক আছে, এখানে তাহলে কি থাকলো √3, আর এইখানে কি হবে a+2 হোল স্কয়ার, মানে a+b হোল স্কয়ার সূত্র হবে a স্কয়ার প্লাস 2 a হচ্ছে a, b হচ্ছে 2 প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার
ঠিক আছে, আর মাইনাস এ স্কোয়ার, এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, তাহলে এখানে থেকে 2 দুগুণ 4, 4a প্লাস 2 এর স্কোয়ার দিলে 4, আর এখানে যে রুট 3টা এর সাথে পুরোটার সাথে গুণ ছিল, ওইদিকে যে এটা এর সাথে কি হবে, এদিকে গুণ ছিল, এদিকে যে এটা ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা এখন কি করা যায়, এই রুট 3 এই রুট 3 কাট, 4 6 24, তাহলে 4a প্লাস 4 ইকুয়াল 24, 4a প্লাস 4 দিয়ে গেলে 24 মাইনাস 4, অতএব এই ইকুয়ালিটি কত হয়েছে 20, এই 4 এখানে গুণ আকারে আছে, এই 20 এর সাথে সেটা ভাগ হয়ে যায়, কি হবে 4 আর 20 কাটা 5, এই সমান 5। তাহলে আমার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, 5 মিটার। ঠিক আছে, আরেকবার, যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6 বর্গমিটার বেড়ে যায়, এটা আমাকে বলে দিচ্ছে। এখন আমাকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাই করতে হবে। আচ্ছা, আমি ধরি নেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে √3/4 a স্কয়ার। এখন বাড়াইলাম 2 মিটার বাড়ালাম, তখন বাহুর দৈর্ঘ্য কত হবে a + 2 মিটার। যেই দৈর্ঘ্যটাই আগে ছিল তার থেকে আমি 2 মিটার বাড়াইলাম, তো ধরলাম দৈর্ঘ্যটা a ছিল, তাহলে এর থেকে 2 মিটার বাড়ালে a যোগ হবে। এবার ক্ষেত্রফল কত হবে √3/4 a স্কয়ার, মানে সরি a + 2 হোল স্কয়ার। এখন আমার প্রশ্ন মতে যে ক্ষেত্রফল যদি এত মিটার বাড়ে, তাহলে সরি দৈর্ঘ্য যদি এত মিটার বাড়ে, তাহলে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়। তাহলে এই অনুযায়ী আমি বসালাম যে বড় যে ক্ষেত্রফলটা, সেটা থেকে যদি ছোটটা বাদ দিই, তাহলে যেটুকু বাড়ে সেটাই পাবো, ওটাই আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বাহুর দৈর্ঘ্যটা পাই করব, এই ইকুয়াল 5 মিটার। ঠিক আছে, এখন আমাদের বোর্ড বইয়ের 6 নম্বর অঙ্ক দেওয়া আছে যে একটা ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে 26 মিটার ও 28 মিটার, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। এমন বলছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। ঠিক আছে, তা এরকম ক্ষেত্রে আমরা ধরি নি, আমরা একটা অঙ্ক একটা সূত্র করেছিলাম যে একটা এ বাহু দেওয়া থাকবে, একটা বি বাহু দেওয়া থাকবে, আর যদি বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে আমরা সূত্র বাই করার একটা টেকনিক আছে, থিটা বাই করার একটা টেকনিক আছে। আচ্ছা, তো এই অঙ্কটা যে দেওয়া আছে এই একটি বাহুকে ধরি এ ইকুয়াল 26 মিটার, অপর আরেকটি বাহুকে ধরি বি ইকুয়াল 28 মিটার। আচ্ছা, এবং কি দেওয়া আছে ক্ষেত্রফল, এখানে টোটাল 3টা ডাটা দেওয়া আছে, এটা একটা ডাটা, এই ক্ষেত্রফল একটা ডাটা, আমার বাইরে করতে বলেছে কোণ, এটা ইকুয়াল আমার হোয়াট। ঠিক আছে, তা আমরা ধরলাম একটা বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল 26 মিটার, অপর আরেকটা বাহু ধরলাম b ইকুয়াল 28 মিটার, এবং ক্ষেত্রফল কত দেওয়া 182 বর্গ মিটার। আচ্ছা, আমাদের সব ডাটাই দেওয়া আছে, অঙ্কটা এখন আমাদের ক্ষেত্রে খুব সহজ হয়ে গেছে। তা আসলে অঙ্কটার মানটা কত হয়, সূত্র তাহলে কি হবে, যে আমরা জানি একটা সূত্র আছে যে ক্ষেত্রফল সমান, যদি কোণের মান বাইর করতে বলে, আমি একটু আগে বলে আসছি যে যদি কোণের মান বাইর করতে বলে, ক্ষেত্রফল ইকুয়াল সূত্র হবে হাফ ab sin থিটা। আমাদের আসলে কোণ থিটা ইকুয়াল হোয়াট, এটাই বাইর করতে বলছে। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে থিটা বাইর করব। ক্ষেত্রফল এখন আমরা মান বসাই, ক্ষেত্রফল কত 182, হাফের হাফ, এর মান কত ধরছি 26, বি এর মান কত ধরছি 28 গুণন sin থিটা। আচ্ছা, এখন এই যে দুইটা এর সাথে কি আকারে আছে, ভাগ আকারে আছে, এটা কাটাকাটি করা যায়, 2 আর 26 কাটলে কত হয় 13, তাহলে 182 সমান এখানে থাকে 13 গুণন 28 গুণন sin থিটা। আচ্ছা, এই 13 আর 28 গুণ করলে কত হবে, এই দুটো গুণ করলে 364, ঠিক তো, 364 গুণন sin থিটা। আচ্ছা, এখন আমার তো দরকার থিটার মান, এই সামনে কোনো সহগ রাখা যাবে না, এই সহগটা এই 364টা sin থিটার সাথে গুণ আকারে আছে, আমি যদি এই দিকে নিয়ে আসি, তাহলে সেটা 364 এদিকে আসলে ভাগ হবে সমান sin থিটা।
এটা এটা যদি কাটাকাটি করি হাফ সমান সাইন থিটা। ওকে, থিটার মান বাই করতে হবে, সাইন তো রাখা যাবে না। সাইনকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে থিটা ইকুয়াল সাইন ইনভার্স হাফ। এটা একটা অপারেটর, সাইন এটা একটা অপারেটর, এটাকে যদি সমানের ওইদিকে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা ইনভার্স আকারে লিখতে হয়। তাহলে থিটা ইকুয়াল সাইন ইনভার্স, এই যে হাফটা ছিল সেই হাফ। এখন তোমরা কও যে থিটা ইকুয়াল সাইন ইনভার্স হাফের মান কত? তোমরা ক্যালকুলেটর তুলবা, ক্যালকুলেটরে চাপবা থিটা ইকুয়াল, তাহলে সাইন ইনভার্স হাফের মান আসলে দাঁড়ায় 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। তাহলে আরেকবার, যে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 26, 28, একটা ক্ষেত্রফল দেওয়া আছে, বাহু দ্বন্দ্বযুক্ত কোণ নির্ণয় করো, থিটা ইকুয়াল 40। তা আমরা ধরছি বা দেওয়াই আছে a ইকুয়াল 26, b ইকুয়াল 28, দুইটা বাহু, একটা ক্ষেত্রফল 182। তাহলে আমরা জানি সূত্র যে ক্ষেত্রফল ইকুয়াল হাফ ab sin থিটা। তাহলে সব জাস্ট মান বসাইছি, ক্যালকুলেশন করছি, থিটা ইকুয়াল যা আসছে তাই আছে। ঠিক আছে? তো আমরা এই অধ্যায়ের যে 3-4টা টাইপ আছে, যে এই ত্রিভুজ 16.1-এর যে 3-4টা টাইপ থেকে বোর্ড কোশ্চেনের ম্যাথগুলো যে দিবে, যে সেই 3-4টা টাইপের ম্যাথ আমরা শেষ করে ফেলছি। আশা করি আপনার তোমাদের 16.1-এর আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তা দোয়া করবেন এবং আমার এই পেজটা ফলো করবেন, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে শারহিন একাডেমি নামে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।